সম্মুখ সমরে এবার সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা। কার্যত এর আগেও দেখা গিয়েছে দুজনের মধ্যে অন্তর্কলহ একেবারে প্রকাশ্যে এসেছে। এবার জিতবে কে? যদিও দুজনের কেউই রাজনীতিক নয়, তাই এবার লড়াই হবে সমানে সমানে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বা পরিস্থিতির দুইটা রূপ আমরা দেখছি। কোনো কারণে যদি কোনো ব্যক্তি আওয়ামী লীগ করেছেন অথবা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা ছিল অথবা সমর্থন ছিল, তাদের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একরকম, আর এর বিপরীতে যারা আছে তাদের জন্য আরেক রকম। তবে সবচেয়ে বেশি এনজয় করছেন আমাদের এনসিপি বা বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক পার্টি বা তাদের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারাই। সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে জরুরি বৈঠক হয়েছে। যে খবর আগে থেকে ছিল না সেরকম একটা ঘটনা আমরা দেখলাম। হঠাৎ করেই সন্ধ্যার পরে এরকম একটা খবর আসে যে যমুনায় জরুরি আইন শৃঙ্খলা বিষয়ক মিটিং হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আবুল মুজাসসির রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারের ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবে ভিডিও ধৈর্য সহকারে আশা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। উচ্চ পর্যায়ের এই বৈঠকে অংশ নেন কয়েকজন উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধান। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। সরকারি নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে প্রধান উপদেষ্টা সবাইকে আরও সতর্কতার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশনা দেন। সভায় স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বা পরিস্থিতির দুইটা রূপ আমরা দেখছি। কোনো কারণে যদি কোনো ব্যক্তি আওয়ামী লীগ করেছেন অথবা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা ছিল অথবা সমর্থন ছিল, তাদের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একরকম, আর এর বিপরীতে যারা আছে তাদের জন্য আরেক রকম। তবে সবচেয়ে বেশি এনজয় করছেন আমাদের এনসিপি বা বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক পার্টি বা তাদের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারাই। বিপরীতে যে কোনো জায়গায় মব জাস্টিস, যে কোনো মানুষকে আদালতে নিপীড়ন করা, তারপর হচ্ছে মানে নিপীড়ন বলতে যে আদালতে গেলে হাজিরা দিতে গেলে ডিম থেরাপি, তারপর হচ্ছে বাড়িঘর ভাঙচুর, এরপর ধরেন মধ্যরাতে কোথাও কোনো বাড়িতে কোনো একজন আওয়ামী লীগের নেতা আছে দাবি করে পুরো বাড়ির মধ্যে রাস্তার টোকাইরা ঢুকে যাওয়ার যে দৃশ্যপট, আইন শৃঙ্খলা পুলিশ বাহিনীর সাথে বাকবিতণ্ডা, এরকম আমরা দৃশ্যপট কিন্তু দেখছি। সূচক বলছে যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে স্বাভাবিক নেই। পুলিশ অনেক জায়গায় ফাংশন করতে পারছে না। তো এই যে সার্বিক অবস্থা, সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার, ইভেন সেনাবাহিনীকে বাংলাদেশের স্বাধীনতা মানে পরবর্তী বাংলাদেশে এত পরিমাণ সেনা প্রধানকে নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র, তারপর হচ্ছে ধরেন নানান ধরনের পরিকল্পনা, আমরা আসলে এগুলো দেখে অভ্যস্ত না। তো এই যে উত্তাল একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কি সংস্কার করছেন, কোথায় কি করছেন, দেশের প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, এগুলো নিয়ে প্রশ্ন তুলছে বরাবরই বিএনপি এবং আম জনতাও। এই যখন অবস্থা, তখন 3 বাহিনীর প্রধানকে ডেকেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি যখন এই নিউজটি রেকর্ড করছি তখন 3 বাহিনীর প্রধানের সাথে ডক্টর ইউনূস তিনি একটা জরুরি বৈঠক করছেন। বৈঠকের বিষয়বস্তু কি? রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার উপর একটা বিশেষ জরুরি আলোচনা সভা হচ্ছে। আপনারা দেখছেন গতকালকে সেনাবাহিনীর সাবেক বরখাস্ত অনেক সদস্য, এদের মধ্যে কারোর সেনাবাহিনীর রুলস ভাঙ্গার বিষয় আছে, মাদকের রুলস আছে, তারপর সেনাবাহিনীকে না জানিয়ে একাধিক বিয়ের বিষয় আছে, আবার কয়েকজন হয়তো রাজনৈতিক পলিসির শিকারও হয়েছেন, এমনও আছেন। সব মিলিয়ে যে দৃশ্যপটগুলো আমরা দেখছি কোনোটাই কিন্তু সুখকর না। সেনাবাহিনীকে নিয়ে দেশে বিদেশ থেকে একটা ষড়যন্ত্র চলছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু হিসেবে কাজ করছে। তো এই সকল বিষয় নিয়ে
যমুনায় আপনার একটা বিশেষ বৈঠক উচ্চ পর্যায়ে চলছে। আর প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি এই তথ্য নিশ্চিত করেছেন এবং বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ছাড়াও এই তিন বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তারাও এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি বা অবস্থান সেগুলোর উপরে খসড়া প্রতিবেদন উপস্থাপন করা হয়। আর নিরাপত্তা সংস্থার যারা সদস্যরা আছেন তারাও তাদের বিভিন্ন রকম রিপোর্ট প্রধান উপদেষ্টার সামনে উপস্থাপন করেন। এ সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন প্রধান উপদেষ্টা এবং বাকি যেই সমস্যাগুলো আছে সেগুলোকে সর্ট আউট করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যালেন্স রাখার জন্য তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন উপদেষ্টাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। তো নির্দেশের যে প্রতিফলনটা, সেই প্রতিফলনে অনেক কিছু আমরা দেখছি পজিটিভ, আবার অনেক কিছু স্বাভাবিক যে বাংলাদেশ আমরা দেখতে চাই সেদিকে মুভমেন্টের ইস্যুটা আসতেছে না। এই যে ধরেন আমাদের যে বিজনেস সামিট হয়ে গেল, বিডার যিনি আশিক ভাই এত সুন্দর উপস্থাপনা করলেন, আমরা প্রশংসা করলাম, কিন্তু বাংলাদেশে বিনিয়োগ আসার পরিমাণ কমে গেছে, অনেক কমে গেছে, লাভ হয় নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বেকারের সংখ্যা বাড়ছে। গত 8 মাস না প্রায় 1 বছরের কাছাকাছি সময় 3.25 লক্ষ মানুষ বেকার হয়েছে। শুধুমাত্র এই মে মাসেই সম্ভবত 26,000 বেকার বৃদ্ধি পেয়েছে। কেন হচ্ছে এগুলো? কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তিদের গ্রেপ্তার অথবা নানান কারণে মানুষ ইনভেস্ট করছে না। এরকম দেশের পরিস্থিতি থাকলে ইনভেস্ট কমে যাবে। অস্থিতিশীল পরিবেশে মানুষ ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করে না, লুটপাটকারীর সংখ্যা বাড়ছে, আর এটার জন্য বিভিন্ন পলিসিও দায়ী। তা আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি উন্নতি হবে, ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ আসবে, মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। সম্মুখ সমরে এবার সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা। কার্যত এর আগেও দেখা গিয়েছে দুজনের মধ্যে অন্তর্কলহ একেবারে প্রকাশ্যে এসেছে। এবার জিতবে কে? যদিও দুজনের কেউই রাজনীতিক নয়, তাই এবার লড়াই হবে সমানে সমানে। সম্মুখ সমরে সেনা প্রধান ও প্রধান উপদেষ্টা। বাংলাদেশে বারংবার প্রকাশ্যে এসেছে অন্তর্দ্বন্দ্ব। বিভিন্ন মহলে এখন একটাই প্রশ্ন, জিতবে কে? প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নাকি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান? তবে তারা কেউই রাজনীতির মানুষ নন, তাই লড়াই হবে সমানে সমানে। সম্প্রতি দেখা যাচ্ছে দেশে নিজের ক্ষমতা ধরে রাখতে মরিয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে নির্বাচনের দাবি তুলে তার সেই পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আর এই ঘটনা থেকে দুজনের মধ্যে শুরু দ্বন্দ্ব। সেখানে বিশেষজ্ঞরা বলছেন ইউনূস বা ওয়াকার কেউই রাজনীতির মানুষ ছিলেন না। একজন মূলত অর্থনীতিবিদ এবং বর্তমানে অনির্বাচিত সরকার হিসেবে দেশের দায়িত্ব পালন করছেন, আরেকজন দেশের সেনাবাহিনীর প্রধান। আর এই দুই ব্যক্তিত্বের সম্পর্কে যে সবচেয়ে বেশি তিক্ততার মধ্যে দিয়ে যাচ্ছে তা হয়তো কারোরই অজানা নয় বাংলাদেশে। আর তাদের সম্পর্কে সমীকরণ আজ কেন এই জায়গায় এসে দাঁড়িয়েছে তার কারণও সকলেরই জানা। দেখা গিয়েছিল বাংলাদেশের সরকার পতনের পর যখন দেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়, তখন সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূসকে সেই পদে বসাতে চাননি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার যুক্তি ছিল মোহাম্মদ ইউনূস একজন সাজাপ্রাপ্ত আসামি, তিনি জামিনে মুক্ত, আর এই ধরনের একজন ব্যক্তিকে দেশের প্রধান হিসেবে বসানোটা দেশের জন্য ক্ষতিকর। আর এই বক্তব্যটি যখন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সামনে এসেছে, তখন থেকে ইউনূস চেয়েছে দুজন ব্যক্তিকে দেশ থেকে সরিয়ে দিতে, এক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং দ্বিতীয় ব্যক্তি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে বিভিন্ন মহলের তরফে দাবি করা হচ্ছে মোহাম্মদ ইউনূস চেয়েছিলেন রাষ্ট্রপতিকে যদি সরিয়ে দেওয়া যায় তবে নতুন রাষ্ট্রপতির দ্বারা সেনাপ্রধানকে খুব সহজেই অপসারিত করা সম্ভব হবে। কিন্তু দেখা গেল রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ভেস্তে গিয়েছে অন্তর্বর্তী সরকারের। মূলত বাংলাদেশের বিভিন্ন দলগুলি এই সিদ্ধান্তে সহমত পোষণ করেনি, আর সবচেয়ে বড় বিরোধী রাজনৈতিক দল বিএনপি তারা এই সিদ্ধান্তটিকে মেনে নিতে নারাজ, যার ফলে এখনো পর্যন্ত সে দেশে রাষ্ট্রপতির পদে রয়েছে শাহাবুদ্দিন চুপ্পু। আর এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি তিনিও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সেনাপ্রধানকে অপসারণের বিষয়ে তিনি কোনো রকম পরিকল্পনায় সায় দেবেন না। কিন্তু প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রাণপণে চান সেনাপ্রধানকে তার পদ থেকে অপসারিত করে সেই পদে তার অনুগত কোনো অফিসার নিযুক্ত হোক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাংলাদেশের সংবিধানকে মুছে দিতে একের পর এক পরিকল্পনা সাজাতে শুরু করেছে মোহাম্মদ ইউনূস, আর তার একটি অংশ হিসেবে দেশের সেনা প্রধানকে বরখাস্ত করার পরিকল্পনাও তৈরি করে ফেলেছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তবে সেই পরিকল্পনা একেবারেই নস্যাৎ হয়ে গিয়েছে, প্রকাশ্যে এসেছে ইউনূসের ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট।
উল্লেখ্য, বাংলাদেশের ক্যান্টনমেন্টে উত্তেজনার পর থেকে থমথমে পরিবেশ ক্যান্টনমেন্ট চত্বরে। সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তার পদ থেকে সরানোর জন্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছিল, সেটিকে প্রতিহত করতে তৎপর ছিল সেনানিবাস। অর্থাৎ জঙ্গি ক্ষমতা দেশজুড়ে বহাল রেখে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে উদ্যত ছিল ইউনূস প্রশাসন। এরপর মোহাম্মদ ইউনূসের শাসনকাল শুরু হওয়ার পরই দেখা গেল বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল। সেই ক্ষমতা বারে বারে বৃদ্ধি করে আরও 2 মাসের জন্য বৃদ্ধি করা হচ্ছে। অথচ সরকারের তরফে বিবৃতি জারি করে বাংলাদেশের পুলিশ বাহিনীর হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়া হলো। অর্থাৎ পুলিশের ক্ষমতা ও সাহসিকতাকে মাটিতে মিশিয়ে দিতে উদ্যোগী হলো ইউনূস সরকার। এখন প্রশ্ন উঠছে, সেনাবাহিনীর হাতে ক্ষমতা রয়েছে, তাহলে দেশের মানুষ নিরাপদ? তবে বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করছেন। কারণ মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বাংলাদেশ সেনাবাহিনীকে আড়াহাড়ি বিভক্ত করে দেশে গৃহযুদ্ধ শুরু করে দিয়েছে। এখন এই গৃহযুদ্ধে কে জয়ী হয় তার সময়ই বলবে। সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে জরুরি বৈঠক হয়েছে, যে খবর আগে থেকে ছিল না সেরকম একটা ঘটনা আমরা দেখলাম। হঠাৎ করেই সন্ধ্যার পরে এরকম একটা খবর আসে যে যমুনায় জরুরি আইন শৃঙ্খলা বিষয়ক মিটিং হবে। সেখানে সেনাপ্রধানের সঙ্গে মিটিং করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। রাত 8টায় সেই মিটিং হওয়ার কথা ছিল। 8টার পরপরই সেই মিটিং হয়েছে এবং সেই মিটিং থেকে কি সিদ্ধান্ত হলো, আর কারা ছিলেন, কেন এই মিটিং হলো, সেই আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, প্রধান উপদেষ্টার এখন যেটা বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিশেষ বৈঠক হয়েছে এবং সেই বৈঠক প্রধান উপদেষ্টার প্রেস উইং জানাচ্ছে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক। সেই বৈঠকে দেশের যে চলমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে তলানিতে যাচ্ছে, ঢাকা শহর আন্দোলনের শহরে পরিণত হয়েছে, কোনোভাবেই সরকার সেগুলো ঠেকাতে পারছে না, এসব নানা বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে করিডোর নিয়ে আলোচনা হলো কিনা সেই ব্যাপারে সরকার থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। হয়তো পরবর্তীতে এই ব্যাপারে তথ্য বাইরে চলে আসবে, তখন ব্যাপারটা পরিষ্কার হওয়া যাবে। বৈঠক যেহেতু হয়েছে এবং বৈঠকে আরও যারা ছিলেন, যাদেরকে ডেকে নেওয়া হয়েছিল, তারা হচ্ছে নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যেহেতু ডেকে নেওয়া হয়েছে, সেহেতু নিশ্চিত করে সেনাবাহিনীর সঙ্গে 3 বাহিনীর সাথে করিডোর নিয়ে আলোচনা তো হয়েছেই। তা না হলে পররাষ্ট্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টাকে ডেকে নেওয়া হতো না। নিরাপত্তা উপদেষ্টা আবার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দায়িত্বও পালন করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে ডেকে নেওয়ার কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। সেই ব্যাপারে সেনাবাহিনী এবং নৌবাহিনী, বিমান বাহিনী কী ভূমিকা পালন করতে পারে, তাদের কাছ থেকে কী সহযোগিতা নিতে পারে সরকার, সেরকম আলোচনা হয়েছে। পাশাপাশি এটা নিশ্চিত করেই বলা যায়, যেহেতু পররাষ্ট্র উপদেষ্টাকে এই মিটিংয়ে ডেকে নেওয়া হয়েছিল এবং নিরাপত্তা উপদেষ্টাকে ডেকে নেওয়া হয়েছিল, যিনি কিনা করিডোর দেওয়ার ব্যাপারে সবথেকে বেশি আগ্রহী এমনটা শোনা যাচ্ছে, সেই বৈঠক যে করিডোর বিষয়ক ইস্যু, সেই বৈঠকে যে উঠে এসেছে, এটা মোটামুটি ধারণা করাই যায়। তাহলে কি আলোচনা হলো? আমরা জানি যে আগামীকালকে সকালে সেনা সদরে অফিসার্স অ্যাড্রেস হবে, যেখানে সেনাবাহিনী প্রধান সেনা অফিসারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন, যেটা কানাঘুষা ছিল যে আজকে হওয়ার কথা ছিল, কিন্তু এটা আগামীকালকে সকালে হবে। তার আগে সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা যে বৈঠক করলেন, এই বৈঠক নিশ্চিত করে অনেক বেশি গুরুত্ব বহন করে। শেষ পর্যন্ত কি হলো সেটা এখনও প্রকাশ পায়নি, তবে আশা করা যায়, আমরা সাধারণ মানুষ হিসেবে আশা করব যে
দেশের স্বার্থে তিন বাহিনীর সঙ্গে এক ধরনের সমঝোতা যদি সরকারের হয় করিডোর বিষয়ে এবং আইন শৃঙ্খলা বিষয়ে, তাহলে সেটাতে দেশই উপকৃত হবে। তবে কি সিদ্ধান্ত হলো সেটা জানতে হয়তো আরও অনেক বেশি অপেক্ষা করতে হবে, কারণ কোনো সেক্টর থেকে আইএসপিআর কিংবা সরকারের বরাত থেকে এই ব্যাপারে স্পষ্ট কোনো ভাষ্য দেয়া হয়নি। প্রেস উইং থেকে শুধুমাত্র বলা হয়েছে যে এটা আইন শৃঙ্খলা বিষয়ক মিটিং, এখানে এই ব্যক্তিরা উপস্থিত ছিলেন, সেই মিটিংটা অনুষ্ঠিত হয়েছে। দর্শক, আপনার কি মনে হয় সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিংয়ে বাকি দুই বাহিনীর প্রধান এবং আরও যাদেরকে ডেকে নেওয়া হলো, এই ডেকে নেওয়ার উদ্দেশ্য কি প্রধান উপদেষ্টা অবভিয়াসলি করিডোর বিষয়ে আলোচনা করলেন, নাকি শুধু জাতীয় নিরাপত্তা প্রসঙ্গ আসলেই করিডোর আসবে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়েই শুধু মিটিং হলো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।